আমার নিজের মনে হচ্ছে যে ভাষার ক্ষেত্রে কতগুলো জিনিস ঘটতেই থাকে। যেমন একটা বিজনেস স্কুল কত ভাষার ক্ষেত্রে একটা মেয়ে যদি বলে, এটা রবীন্দ্রনাথ লেখক উদাহরণ দিয়েছেন, আমার সেটা বাঙালি সমাজে কিরকম হতে পারে, এরকম ধরা যাক একটা বিয়ের শিশু সেটা ফ্রিজে তুলে রেখেছে, কিংবা পুরুষ অর্থাৎ স্বামী, স্বামী যদি তুলে রাখে, খাওয়ার সময় তিনি বলতো, ঘিটা আমার তুমি ফ্রিজে তুলে রেখেছো, তার কোনো মানে হয় নাকি? ভেবেছো ওই ঠান্ডা ঘিটা খাওয়া যায়, নাকি ওই ঠান্ডা ঘিটা তুমি একা খেয়ে সবাই বলে ফ্রিজে? মেয়েরা কিন্তু স্ত্রী যদি তুলে রাখে, তাহলে ছেলে বলবে, দোষ কথা, আমার ঘিটা তুলে গেছো, হ্যাঁ কি তোর নাই কাজ তো খোল ভাই, কোনো কাজ দিয়ে নেই, আর নাই কাজ তো হয়ে গেছে, কোন কাজটা করো তুমি, এটা ঝগড়া হবে। এটা পুরুষ। এই যে পুরুষ মানুষ আর এই, আমরা কি এর জন্য, এইটুকুর জন্য সমস্ত ভাষা চেঞ্জ করে দিতে পারি? হ্যাঁ, সাইমন দ্য বিখ্যাত মানুষ, তিনি বলছেন মেয়েরা তো ওই জায়গায় কথা বলতে পারে না, তার কারণ হচ্ছে কালচারাল প্রসেসিং অফ সেক্স। অর্থাৎ আমাদের একটা কালচারাল প্রসেসিং এমন ভাবেই হয় বেদে, যেটা হাজার হাজার বছরের সোশ্যাল কন্ডিশনিং বলে ওরা বলছে, সেই জিনিসটার ফলে নাকি মেয়েরা ওই রকম ভাবে বলতে পারেন না। অর্থাৎ কোনো বিয়ে বাড়িতে গেলে আমার দাদা যদি চেঁচিয়ে, একদম দাদা যদি চেঁচিয়ে বলতে পারেন, এই আমার চালনিয়াটা নিয়ে এসো তো, কিন্তু অনুরূপ ভাবে আমার বৌদিদি তার অন্তর্বাসের কথাটা বলতে পারবেন না। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা সেইভাবেই সোশ্যালি কন্ডিশন। এখন কন্ডিশন না হয়ে যদি সত্যি কথাটাই আমার বৌদিদি বলতে পারতেন, তাহলে আজকে তিনি কেমন না? পুরুষ মানুষ যে ভাষায় মেয়েদের মনের কথা বলে, বিশেষ করে কবিরা, সাহিত্যিকেরা এবং সাধারণ কথাবার্তার মধ্যে, সেখানে মেয়েদের ভাষা নাকি আলাদা। ওয়েস্টার্নদের বক্তব্য যে পুরুষ মানুষের তৈরি ভাষাটাই নাকি পুরুষ মানুষের, মেয়েদের তৈরি নয় বলে মেয়েদের মনের কথা পুরুষ মানুষরা বলতেই পারে। আমার খুব অবাক লাগে এই কথাটা ভেবে, যে মেয়েদের যে আত্মবিষয়নী রমণীয় ইচ্ছা, তাদের বক্তব্য, তাদের সুর, তাদের বিলাস, তাদের যন্ত্র, যা তারা নাকি প্রকাশ করতে পারেন না বলে পুরুষ মানুষ যা প্রকাশ করে সেটা হয় ঠিকঠাক। এখন পশ্চিমীরা এই ব্যাপারে একটা বিভেদ তৈরি করেছে, হয়তো কোনো কারণে করেছে, হয়তো এই বিভেদটা জন্যে, এই বিভেদ তৈরি করার ফলে হয়তো অনেক দিক থেকে আমাদের সুবিধেও হয়েছে। অন্তত মেয়েদের যে স্থান, বিশেষ করে সাংসারিক স্থান, সেই জায়গাটা অনেক উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা করতে করতে যে কোনো জিনিসই যখন অতিরিক্ত করা যায়, তখন মানুষ এটাও ভাবতে আরম্ভ করে যে বিভেদটা এতটাই যে পুরুষ মানুষরা মেয়েদের বোঝেনি না। বহুকাল আগে এই সূত্রটা করেছিলেন, যদিও তিনি খুব ইমোশনালি করেছিলেন, কারণ তার মতো উপন্যাসিক খুব কম আছে। টমাস হারি, তিনি ফার ফ্রম দ্য ম্যারিং ক্রাউড, বইটা আমাদের সময় পর্যন্ত MA ক্লাসে পড়ানো হতো।
এখন আর পড়ানো হয় কিনে জানি না, এখন তো সব সিম্পলিফিকেশনের যুগ। কি পড়ানো হচ্ছে না হচ্ছে, সিলেবাস গুলো যদিও বা পড়ানো হয় সেগুলো বেশিরভাগই টিক দেওয়ার ব্যবস্থা থাকে, ফলত তার গভীরে কে যায়। কিন্তু যখন আমরা পড়তাম তখন আমার সারি, আমরা যারা সংস্কৃতির লোক ছিলাম, অন্তত আমি ব্যক্তিগতভাবে ইংরেজি সাহিত্যের যে সমস্ত জায়গাগুলো খুব মুগ্ধ করতো, তার মধ্যে আমার সারি একজন ডিলবার সুপার। মানে আমাদের সেই সময় একটা অন্যরকম ব্যাপার ছিল। আর্নেস্ট হেমিংওয়ের ওই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নয়, বরঞ্চ ফর হুম দ্য বেল টোলস, তারপরে পেঙ্গুইনের একটা ছবি থাকতে, একটা চোখ, শুধু একটা চোখ, ভাবা যায় না সেসব দিন কেটেছে। আমার সাথে খুব ইমোশনালি বলেছিলেন যে ইট ইজ ডিফিকাল্ট ফর এ ওম্যান to define her feelings in language which is chiefly made by men express feelings. এইটাই আগুন জ্বালিয়েছে। এই কথাটা সূত্র হিসেবে নিয়ে পরবর্তীকালে যে সমস্ত খুব বিভেদকামী যারা, তারা এই অতি সংবেদনশীল মন্তব্যকে ইমোশনালি চার্জ হয়ে পড়েছিলেন। সেখানে তারা এটা মোটেই ভাবের জায়গা থেকে গ্রহণ করেন, আক্ষরিক অর্থে ধরে নিয়ে প্রচুর কথাবার্তা বলেছে। তার মধ্যে প্রধান হচ্ছেন রবিন ল্যাকফ, ভদ্রমহিলা। তার সমসাময়িক না হলেও একটু পরে ডেল স্পেন্ডার বলে আরেক ভদ্রমহিলা। আরেকজন হচ্ছেন প্রায় ল্যাকফের শীর্ষস্থান, ডেবোরা ক্যাগ। যখন 1975 সাল, তখন লেখক তার যে ভাষা বিষয় নিয়ে প্রবন্ধটা লিখেছিলেন তার নাম ছিল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওমেন্স প্লেস। তারপর 80 সালে ডেল স্পেন্ডার তিনি লিখলেন ম্যান মেড ল্যাঙ্গুয়েজ, একটু ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজটাই ম্যান। আর ডেবোরা কেনন তিনি একটু একটু কায়দা আছে, ভালো গবেষণা করেন এবং তার একটু কৌশলে করেন আর কি। ওড়িশাবাসীরা বলেন না যে কৌশল করি, সেরকম ব্যাপারটা একটু কৌশলের পদ্ধতি লেখা লিখেছেন। তিনি বলেছেন তার লেখাটার নাম হচ্ছে ইউ জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড উইমেন অ্যান্ড মেন ইন কনভারসেশন। এই বলে একটা বই, এই তিনখানা বিখ্যাত বই আমি পড়েছিলাম। পড়ার পরে এটা বুঝেছি যে এই সব মানুষদের যে গভীরতা, সেটা আমাদের প্রাচীনদের মতো তো নয়, এমনকি আমাদের ভারতবর্ষের মানুষের মতো কিনা আমার সন্দেহ হয়। কেন যে সেগুলো লেখক বলছে, সেখানে আমার বারবারই মনে হয়েছে যে সেগুলো যে ভাষাটা চলে আমাদের, আর একটা সংশোধনী ইস্তেহার যাকে বলা যায়। মানে আমাদের পুরুষের ভাষা তারা সংশোধন করছে, তারা নিজের ভাষা কি সেটা কিন্তু বলতে পারছে না, যে মেয়েদের ভাষাটা কি হওয়া উচিত এটা বলতে পারছে। ধরা যাক এখানে ওম্যান একটা শব্দ, এই শব্দটা মানেই পুরুষেরা এর মধ্যে যৌনতার ইঙ্গিত করে, এটা বলে মনে করছে। সরি ফর দিস ওয়ার্ডস, কিছু মনে করবেন না, আমি মনে হয় কোনো অসভ্য শব্দ বলছি না। আর ওদের কথা বলতে গেলে এইসব শব্দগুলো তো আমাদের বাংলা করলে এইরকমই দাঁড়ায়, তাছাড়া অন্যরকম বলতে আর ভদ্র ভাষায় বলতে পারি সেক্সুয়ালিটি। সেটা যদি আপনারা পছন্দ করেন, আমি যৌনতা না বলে সেক্সুয়ালিটি, মানে সেক্সুয়ালিটি মিন করে ওম্যান শব্দটা। সেখানে লেডি শব্দটা উচ্চারণ করলে কিন্তু ভয়ঙ্কর সম্মানজনক হয়ে যাচ্ছে, এবং সেটা কিরকম জায়গায় যে প্রতিবাদী ভাবনা এমনটাই যে এইরকম শব্দই ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়ানো, মেয়েদের ভাষা বলা হলো না কিন্তু কিছু,
কিন্তু এটা সংশোধন করা হচ্ছে পুরুষের ভাষা করে, যে তারা যেন এইরকম না বলে। লেখক বলছে, আমি একটু নমুনা দিচ্ছি। Perhaps the way in which a lady functions as a euphemism for woman is that it does not contain the sexual implications present in woman. It is not embarrassing in that. If this is so, we may expect that in the future, lady will replace woman as the primary word for the human female. Human female. Since woman will have become too blatantly sexual, that this distinction is already made in some contexts, at least is shown in the following examples. She is only 12, but she is already a woman. মানে আমাদের ঠাকুমারা যদি বলতেন যে এ তো বেশ ডাগর হয়ে উঠলো রে, ব্যাস এটা বলা যাবে দেখুন। কিংবা এ তো ভদ্র মহিলা হয়ে গেছে, এইটা বলতে হবে, মানে লেডি হয়ে গেছে। হ্যাঁ, ডাগর হয়ে গেছে কথাটা। অথচ যতটা ডাগর হয়ে গেছে এর মধ্যে এক্সপ্রেশনটা হয়, ততটা কি ভদ্র মহিলার মধ্যে হয়? আপনারা কিন্তু আমাকে সমর্থন করবেন অথবা করবেন, হাত তুলে জানাতে হবে, কিন্তু উইথ অল ইউর স্মাইলস আমি গ্রহণ করব যে আমি ঠিক আছি। আফটার 10 years in jail, উদাহরণ দিচ্ছি, হ্যারি ওয়ান্টেড টু ফাইন্ড এ ওম্যান। বেশ খারাপ ব্যাপার আছে। হ্যাঁ, 12 বছর জেলে থাকার পর সেটা মেয়ে খুঁজছে, অতিরিক্ত আত্মা হতে পারে, কিন্তু সেখানেও বলতে হবে লেডিকে খুঁজছে। Whether this man in jail will seek a lady, এটা আমার জিজ্ঞাসা। Will seek a mother, জিজ্ঞাসা। চিলে যে 12 বছর ছিল, সে কি will try to find a lady for him? জিজ্ঞাসা। লেখক ঠিক বলছেন না, আমি বলছি। She's my woman, so don't mess around with her. বাংলা বলতে হবে। হ্যাঁ, উল্টো দিকে যদি আমার কোনো বিহারি দিদি বলেন ও মেরে মারা যায়, এটা কি বলা যাবে না? উল্টো দিকটা বলছে, আমার মরদ আছে। এই আমার মরদ আছের মধ্যে কি আছে সেটা তুই বুঝিস রে। এই লেখক বোঝেন যে আমার মরদ এটার মধ্যে কি আছে, হোল পজিশন, তাই না? আর কোন মেয়ের মধ্যে কোন পজেসিভনেস, মানে টু গেট পজেসড বাই ওয়ান, এই ভাবনাটা থাকবেই না। এটা লেখককে কে বলে দিল? কে বলে দিল? আমার স্ত্রী এক সময় বলেছিলেন যে না, এরকম কখনোই করা উচিত না, একটা সংক্রাম। তিনি অবশ্য তর্কের খাতিরে বলছেন যে এইরকম ঘটনা ঘটলে পরে তখন সবসময় মেয়েদের নিজস্ব একটা ইয়ে থাকার দরকার আছে, যে এইরকম ভাবে যেন পুরুষ মানুষটা জ্বালাতে না পারে। পজিশন, আমি কারো পজিশন নেই, আমি কারো পণ্য নেই, আমি কারো ক্যাপিটাল নই, আমি কারো সম্পত্তি নই। পদে পদে এটা শোনা যায়। ঠিক আছে, বাসে যখন কেউ বিরক্ত করে, হ্যাঁ, আর কেউ যদি তোমাকে ফোনা মারে, একবার আমার দিকে তাকাবে না, ইউ ম্যানেজ ইয়োরসেলফ। হ্যাঁ, কিছুতেই না, একবারও তাকাবে না, আমি কিচ্ছু করতে পারবো না, কারণ তুমি নিজেকে সামলাও। হ্যাঁ, তাহলে এটা কি বলছে? পজিশন। তোমাকে যদি কেউ ফোনা মারে, আমি যদি তোমাকে পজেস না করি, আমি কেন ওই লোকটাকে বলবো আপনি সরু মশাই? কেন লোকটাকে পজেস করি? এই তর্কটার উত্তর এখনো দিতে পারেননি কেউ। কাজেই বলা যাবে না, যদি খুব খারাপ যারা বলে শি ইজ মাই ওম্যান, ও আমার মেয়ে ছেলে, এটা বলা যাবে না।
কিন্তু যারা এই কথাটা বলে তার একদম বস্তি, আমি অস্বীকার করছি না, কিন্তু যে বলে ওই বস্তির লোকটা আমার মেয়ে ছেলে একদম এদিক ঘোরাঘুরি করবে, দিস ইজ দ্যাট, শি ইজ মাই ওম্যান, সো ডোন্ট মেস অ্যারাউন্ড উইথ হার। একই তো কথা, কিন্তু ও তোকে প্রসেস করে। কিন্তু আমি যদি বলি শি ইজ মাই লেডি, ডোন্ট মেস, এই দুটো ডোন্ট মেস অ্যারাউন্ড হার অ্যান্ড মাই লেডি, এখানে তাহলে ইংলিশ কোর্টলি লাভ যেগুলো হয়, ইংলিশ কোর্টলি লাভ এখানে সব জায়গায় ওই জাস্ট হাঁটু না দিয়ে একটা গোলাপ ফুল দেবে, তারাই লেডি টেডি বলবে। কিন্তু আমরা মূলত বস্তিবাসী, এখন আমরা যখন ঝগড়া করি, ভদ্রলোকেরা যখন ঝগড়া করি, তাতে তুই তোকারি কিছু বাদ যায়। এমনকি দশরথ রাজা যখন ঝগড়া করছেন কৈকেয়ীর সঙ্গে যে রামচন্দ্রকে বনবাস তুমি দিতে পারো না, এই কথাটা তুমি বললে, সেখানে আমি ওই লাইনটা, সংস্কৃত লাইনটা বাংলা করেছিলাম যে কেন এরকম হয়, সংস্কৃতে এরকম আছে যে তোমার দন্তানি নচিরয়ন্তে, তোমার দাঁত গুলো কেন খসে খসে পড়ছে না। আমাকে সংস্কৃতের লোকেরা বলেছিলেন এরকম ভাবে বাংলা করাটা আপনার ঠিক হয়। দশরথ মহারাজ বলছেন তিনি দাঁতগুলো খসে খসে পড়ছে না, এটা আমি এইটাই তো আছে সংস্কৃতি। সে বলে না, দন্তানি নচিরয়ন্তে, আপনি এরকম করতে পারছেন যে আপনার দন্তগুলি কেন বিচ্যুত হইতেছে। এটা কি ভাষা? দিস ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস মাইন্ড, তাই না? তো আমরা যখন ঝগড়া করি, ভদ্রলোকের ঝগড়ার কথা বলছি, সেটা এতটাই কখনো কখনো উপভোগ্য হয়, আমি খুব শুনতেও ভালোবাসি, জানলাটা একটু খুলে উঠে যে কি বলছে। আর আমি লোকটা ছোট লোক একেবারে, হ্যাঁ, শিয়ালদা স্টেশনে সারা জীবন যাতায়াত করেছি, ঢাকুরিয়া থেকে স্টেশন। আমি ট্রেনের লোকগুলোকে দেখতাম যে ওরকম অজস্র জ্ঞানী, যারা শচীন তেন্ডুলকরের টেনিস এলবো কেন হয়েছে, এর থেকে বেদান্ত দর্শন সব চাক, ট্রেনের লোকেদের মতো জ্ঞানী কিন্তু কেউ হয়। এবং সেখানে যদি গালাগাল দিতে হয়, সে গালাগাল দিয়ে দেবে চিন্তার কারণে। সেখানে দেখতে বিয়েরাও হাসে সেই গালাগাল সবসময়। কাজে এই যে অদ্ভুত মানসিকতার মধ্যে দিয়ে আমি চলেছি, কাজে আমি ছোট লোকই হই। শিয়ালদা স্টেশনে ঝগড়া লাগলে, দাদা কি হয়েছে, কি হয়েছে দাদা, এই করতাম। তাহলে এই যে লোকটা, সে কি করতে পারে, আপনাদের সামনে কি বা শোনাতে পারে ভদ্রলোকের, ভদ্রলোকের কথা শোনাচ্ছে রবীন্দ্রনাথ। আমার জিজ্ঞাসাটা হয় যে পুরুষের এই ভাষাগুলি সংশোধন করার ফল, সেটা কি মেয়েদের ভাষা হয়ে, এটা আমার জিজ্ঞাসা। এরকম শব্দের উদাহরণ আমি যে কত দিতে পারি, তার থেকে এটা ভালো ছিল না যে যে বিভেদটা আমরা করি, এবং যে বিভেদের ফলে কখনো কখনো তো এরকম শুনি যে মেয়েরা সবসময়, আমি মেয়ে বলেই এই কথাটা তুমি বলতে পারলে বলে যে একটা গালাগাল তৈরি হয়, মেয়ে বলেই এই অপমানটা করেছে। যেরকম আমি অনেক সময় দলিতদের ক্ষেত্রে দেখেছি, আমি দলিত বলেই আপনি এটা বলতে পারছেন, এই যে বিভেদ তৈরি করে। আমি বলি তা এখনো ওই সময় কিন্তু মেয়েরাই বলে আমাকে মানুষ ভাবতে পারছেন না, এই মেয়েটাকে কি মানুষ ভাবা যায়নি, এরকম ভাবে একটা মেয়ে বলেই শুধু ভাবতে হবে, মানুষ ভাবা যায়নি। দলিত বলে আমাদের মানুষ ভাবতে, আমরা দলিত। বিভেদ কামটা আমি এইসব ভাবনার মুকুল। কিন্তু এটাও ঠিক, ল্যাঙ্গুয়েজ কি আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে যে এটা দলিতদের ভাষা, এইটা মেয়েদের ভাষা, এইটা অমুকদের ভাষা। আমরা এটা কখনো বলতে পারছি না যে ভাষা মানুষই তৈরি করেছে, তার মধ্যে স্ত্রী এবং পুরুষের ভাবনাটা আসে না। ভাষা তৈরি করেছে মানুষ, সমগ্র মানুষ তৈরি করেছে। এখন তৎকালীন দিনে পুরুষেরা লিখেছে বেশি, মেয়েরা লিখেছে কম। এবং আমি যেহেতু আজকের এই কথাটা আজকে বলতে রাজি হলাম এই কারণে যে আমি সত্যি কথা প্রত্যেকটা জায়গায় বলতে গেলে আমার সমস্যা হয় যে আমি গিয়ে একটা বাণী দিয়ে আসতে পারি না, আমাকে একটু প্রিপেয়ার করে আসতে হয়।
প্রিপেয়ার না করে কথা বলতে পারে না। এই বিষয় নিয়ে আমি 9th 10th 8th সেঞ্চুরিজে মহিলা কবিদের নিয়ে আমি কাজ করছি, বুঝতে পেরেছেন? তারা সংস্কৃত কি লিখেছে, তারা নিজেদের কথা কি বলেছেন, হোয়াট অ্যাবাউট দিস মাই বডি মাই চয়েস, এই কথাগুলো তারা কিভাবে দেখছে, এটা আমি বলতে চাইছি। এবং একেবারে সেটা মেয়েরা মেয়েরা কি বলেছে, মেয়েরা কিভাবে দেখেছে, তারা যে কথাটা বলেছে সেটা তাদেরই ল্যাঙ্গুয়েজ ধরে নিতে পারি, যেহেতু মেয়েরা বলছে। হ্যাঁ, বেদের মধ্যে একজন রমণী, সে বলছে তার মাকে ধন্যবাদ দিচ্ছে যে আমার এত সুন্দর শরীর সুগঠিত হয়ে উঠেছে, যা আমার স্বামী দেখলে পরে সুখী হয়। এ কথাটা একজন মেয়ে বলছে বেদের মধ্যে। তাহলে এই যে বেদের মধ্যে এই মেয়ে বলছে, তাহলে মেয়েরা বলতে পারে। তো এই ভাষাটা কি আলাদা করে মেয়েদের হলো, না এটা পুরুষের ভাষা? এটা আপনারা বলুন। কারণ বেদ যেহেতু, যে মেয়ে বলছে সেই মেয়ের নামই করা আছে ঋষি হিসেবে, ফলত সেটা মেয়েদেরই কথা, সে বলতে পারছে কি এটা। কিন্তু সেই ভাষাগুলোর মধ্যে কি এমন কিছু হয়েছে যেখানে পুরুষের সংক্রমণ ঘটেছে? তা তো হয়। আমাদের মানুষের ভাষা যেটা তৈরি হয়েছে, যেটা স্ত্রী পুরুষ নির্বিশেষে ভাষা, সেই ভাষাই তো বলছে, তাই না? ইংরেজি ভাষায় শব্দ সমস্যা হচ্ছে, ইংরেজি ভাষায় শব্দই খুব কম, ওদের শব্দ নেই, শব্দ দৈন্য আপনারা শুনলে আশ্চর্য হবে। দেখুন, ইংরেজি ভাষাটা আমি কিছু কম চর্চা করিনি জীবনে, তাতে দেখেছি ওদের শব্দের ভান্ডার যেটা আছে সেটা আমাদের শব্দের ভান্ডারের কাছে যা শিশু কিচ্ছু। আর সবচেয়ে বড় কথা, আমাদের সমস্ত শব্দ এবং ক্রিয়াপদ যেহেতু একটা মূল থেকে আসে, সেই মূল থেকে আসে, ফলে আমরা অনন্ত শব্দ তৈরি করতে পারি এবং এখনো সেটা পাচ্ছি। এখনো অনেক অনেক শব্দ আমরা তৈরি করছি। এইটা শব্দ যে তৈরি করতে না পারে, সেটা ল্যাঙ্গুয়েজটা অনেক দিন বলে মনে হয়। হ্যাঁ, আপনি কেক, ওদের কাছে আমাদের তো কেক তো একরকমই খাই, তাই না? আমাদের অন্য জিনিসগুলো, আমাদের ঘুরতে যদি বলে ছোটবেলায় বেনিমাদ হোক, তার ইংরেজি করতে হতো, ওর বাবা ট্রান্সলেশন ছিল, সেখানে সুজলাং সুফলাং থাকতে বুঝতে পারা হচ্ছে। ছোটবেলায় ট্রান্সলেশন বলে একটা ব্যাপার ছিল, ট্রান্সলেশন না পারলে বাবা মেরে একেবারে পিঠের চামড়া ধরে। ফলে তো সেই ট্রান্সলেশনের যুগে আমি দেখেছি একজন ঘুঁটে বলে, ঘুঁটে ইংরেজি কি হবে? কাউডাং কেক। কাউডাং কেক মানে কেক কথাটাই সব জায়গায় লাগাচ্ছে, ঘুঁটে ইংরেজিও কাউডাং কেক, এটাও কেক, সবই বেশিরভাগ জিনিস ওই রকম দেখতে হলে কেক। আমাদের তো স্ত্রী, এই যে শব্দটা, এর অন্তত 30টা পর্যায়ে অমর কোষের মধ্যেই আছে, 4th সেঞ্চুরি, অন্তত 30টা শব্দ। তার মধ্যে যেসব শব্দ আমরা যখন ব্যবহার করি, কথা বলি, তখন যারা ব্যাখ্যা করেন, অর্থাৎ শব্দগুলো যারা কবি যে ব্যবহার করছেন, সেই শব্দগুলো যারা ব্যাখ্যা করেন, তখন তার মধ্যে অনন্ত চমৎকার তৈরি, অনন্ত চমৎকার। এখন এই যে চমৎকার গুলো তৈরি করা, সেটা যারা লেক্সিকানের উপরে অসম্ভব দখল, তাই কিন্তু সেটা তৈরি করতে পারে, অন্যরা পারে না। কারণ এতটাই লেক্সিকান আমাদের রিচ, যে সংস্কৃতের সূত্রে বাংলাও সেইভাবে রিচ হয়ে গেছে। কিন্তু এখন এই যে জায়গাটা, ধরে দেখ, আমি বললাম যে মেঘদূত, প্রসিত কান্তা বিরহ গুরুণা স্বাধিকার পরমাত্মা, কোন একজন যখন সে কান্তা বিরহে আকুল হয়েছে, যখন টিকা লিখছেন একজন, এই কান্তা মানেটা কি হবে? কান্তা মানে আমরা জানি স্ত্রীলোক, কান্তা। কিন্তু যারা ব্যাখ্যাকার বলবেন না, কান্তা মানে হচ্ছে যে কামনা করে, সে হচ্ছে কান্তা। কোন ধাতু থেকে আসছে? কান্তা।
এই কান্তা শব্দটা যখনই বলবে, তার মানে যক্ষ যে বিরহ বিধুর হয়ে আছে, যিনি ব্যাখ্যাকার তিনি বলছেন যার জন্য তার বিরহ, সেও কিন্তু তার জন্য কামনা করছে, মানে সেও কিন্তু কষ্ট পাচ্ছে, সেও তাকে চায়। কন্যা একটা শব্দ, এটা ওই কম ধাতু থেকেই আসছে অন্য প্রত্যয় যোগে। যখন সূর্য এসে পৌঁছলেন কুন্তির কাছে, কুন্তি সেই অদ্ভুত একটা মন্ত্র করেছিলেন যে দুর্বাসার কাছে পাওয়া মন্ত্র, যাতে করে তিনি দেবতাকে ডাকতে পারেন এবং তার ফলে একজন দেবতা এসে পৌঁছচ্ছে এবং তার সঙ্গ করছে। সঙ্গ কামনাতেই কিন্তু সূর্য যখন তার জ্যোতিষ্মান তিনি জানলার মধ্যে দিয়ে তার আলো এসে পড়েছে, সেই মুহূর্তে কুন্তি বলছে না, তুমি এইভাবে এসছো, আমাকে যেভাবে কামনা করছো, আমি আমি পরীক্ষা করছিলাম মাত্র মন্ত্র, তুমি এরকম করে এসো না আমার দিকে। সূর্য তখন বলছেন আমি তো ফিরে যেতে চাই, তুমি আমাকে সেইভাবে দিয়েছো, কাজে আমি ফিরে যেতে পারি না। তারপরে বলছেন দেখো তুমি তো কন্যা, বলে না আমি পরতন্ত্র, আমার বাবা আছে, আমার দত্তক পিতা আছেন, অর্থাৎ আমার কাছে দত্তক দেওয়া হয়েছে, তিনি আছেন, আমার পিতা আছেন, আমি তাদের মত না নিয়ে আমি তো অন্যের, আমি তো নিজের, আমার কোনো স্বাধীনতা নেই, আমি এটা করতে পারি না। কে বলেছে? তুমি কন্যা, কম ধাতু থেকে কন্যা শব্দ আসছে, কমের ধাতুশ্চ মানিনি, কমের কম ধাতু থেকে আসছো তুমি, তার মানে তুমি নিজেই যাচনা করতে পারো, তোমার জন্য কারো কোনো প্রয়োজন নেই, কারো কোনো অনুমতি নিতে হবে না। একজন কন্যা মানেই সে যাকে ভালোবাসে, যাকে সে চায়, তাকে সে কামনা করতে পারে। এই কথাগুলো আমি রবিন লেখককে কি করে বোঝাবো, কি করে বোঝাবো যে এই এতগুলো শব্দ যে আছে তার সব ভাষার মধ্যে, সেটা কি করে বোঝাবো? এটা কি কিসের ভাষা? জিজ্ঞাসা করছি। এখন এই যে জায়গা, যে সব জায়গায় মেয়েরা তাদের চাহিদার কথা বলতে পারছে, মেয়েরা তাদের সেক্সুয়ালিটির কথা বলছে, সেই শব্দগুলো পুরুষরা তৈরি করে, ঠিক সেই একই শব্দ যখন কামনার তাৎপর্য বহন করে, সেটাই নাকি পুরুষ মানুষরা প্রয়োগ করছে, অর্থাৎ অবজেক্টিফিকেশন হচ্ছে, কমোডিফিকেশন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অতএব সবটাই কিন্তু পুরুষেরা যে ভাষা বলছে সেটা অন্য। এখন আমার বক্তব্য হচ্ছে যে যেসব শব্দ যার মূল ভাষাটার মধ্যে যেটা আছে, দেখুন যে অ্যালফাবেট থেকে রবীন্দ্রনাথ তার কবিতা তৈরি করেছেন, সেই অ্যালফাবেট দিয়ে আমার মতো লোক প্রবন্ধ লিখে, আর সেই অ্যালফাবেট দিয়েই কিন্তু একজন বাজারের লোক, তাই না? অ্যালফাবেট সেম, কাজে কে কি ভাষায় কথা বলছে সেই অ্যালফাবেটের চেঞ্জ মাত্র, আর তো কিছু নয়। তুমি সেই জায়গায় দাঁড়িয়ে এই ভাষাটা পুরুষের, এই ভাষাটা মেয়েদের, এটা আমরা ঠিক সব জায়গায় পৌরুষীয়তার এইভাবে আবেশ দেখা, প্যাট্রিয়ার্কি দেখা, এইটা আমার মনে হয় বিভেদ কামিতা তৈরি করে, আর ব্যক্ত করতে পারেনি, প্রতিবাদের ভাষা তৈরি করতে পারেনি। যদি মহাভারতের যারা বলেন আমাকে, অনেক মহিলারা যারা একটুখানি, এমনকি আমার পুরুষ কুমারী ভট্টাচার্য, তিনি ছিলেন, আমার সঙ্গে তার মাঝে মাঝেই তর্ক হতো, কিন্তু তিনি এমনই একজন মহাপণ্ডিত এবং উদারধী মানুষ ছিলেন যে আমি অনন্ত তর্ক করা সত্ত্বেও আমার পিএইচডিটা খারাপ করে দেননি। এটা হচ্ছে ব্যাপার। তো সবসময় তার সঙ্গে ঝগড়া হতো, এমনকি আমার পর্যন্ত তার সঙ্গে ঝগড়া হচ্ছে। বিশেষ করে এইসব ব্যাপার নিয়ে তো অনন্ত ঝগড়া হতো, এবং সেই ঝগড়া যে কোন জায়গায় পৌঁছতো তা নিয়ে রীতিমতো একটা মানে গল্প হতো। হ্যাঁ, এবং সেসব জায়গা নিয়ে অনেক কিছু শিখতেও পারে, এটাও আমার বিশ্বাস। মানে এমন এমন ঝগড়া সেসব জায়গায় হয়েছে যেটা মানে বলবার মতো নয়। আমার মনে আছে যেটা যেটা আমি সব জায়গায় বলে থাকি, বিশেষ করে আমার থিসিসের সময় যে ভাইবা, সেখানে উল্টো পক্ষে ছিলেন বিষ্ণুপদ ভট্টাচার্য, উনি কনজারভেটিভ নাম্বার ওয়ান, কিন্তু হচ্ছেন সর্বদর্শন স্বতন্ত্র,
অর্থাৎ তিনি বেদান্ত বলুন বেদান্ত জানেন, তিনি ব্যাকরণ জানেন, তিনি মানে অলংকার শাস্ত্র জানেন, যা অন্য অনেকে এরকম ভাবে জানে না। এইরকম ধরনের পণ্ডিত ছিলেন তিনি। এবং আমার মনে আছে একজন ফ্রেঞ্চ ভদ্রলোক, তিনি এসে কথা বলতে আরম্ভ করলেন, তিনি দেখি ফ্রেঞ্চ ভাষাতেই কথা বলছেন। এরকম মানুষ আমি খুব কম দেখেছি। তো তিনি কনজারভেটিভ, ধুতি পাঞ্জাবি পড়তেন। সুকুমারী এবং ওরা দুজনে বসেছেন, ওনাকে ভাইবান দিতে ডাকা হয়েছে পেস্তরা। সুকুমারী বসে আছেন, আমি বসে আছি, যাদবপুর ইউনিভার্সিটি স্থান বসে আছেন। সেখানে কথায় কথায় যাজ্ঞবল্ক্য এবং গার্গীর কথা উঠল। যাজ্ঞবল্ক্য কোনো এক সময় বলেছিলেন যে যাজ্ঞী, গার্গী তুমি বসে পড়ো, আর প্রশ্ন করো না, তোমার মুন্ডু খসে পড়বে। এইটা সুকুমারী একবার করেছে, এই প্রশ্নটা করেছেন। আমি বিশাল সুকুমারী বলেন, এই তো মেয়েদের উপরে যেই সব কথা, আমি তোমার থিসিসের প্রসঙ্গেই উঠেছে কথাটা। বলতে সামান্য একটা প্রশ্ন, এক প্রশ্নই করেছিলেন উনি, যে তুমি যে এত রাধার ব্যাপারটা এরকম ভাবে বলেছো, রাধাকে তুমি কিভাবে গ্রহণ করছো? তুমি কৃষ্ণের সঙ্গে একাত্ম করে গ্রহণ করছো না আলাদা করে গ্রহণ করছো? এটার মধ্যে কি অদ্বৈতবাদ আছে না দ্বৈতবাদ আছে? এই নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের মধ্যে এই গার্গিয়ারের সুকুমারী বলুন, আপনার বোর হচ্ছেন না তো? প্লিজ, সেরকম হলেই বলবেন, আমি থেমে যাবো, ওইখানেই শেষ। তো তিনি বললেন যে এই ভীষণ ভাবে মেয়েদের উপরে অত্যাচার যাকে বলে, একটা সভার মধ্যে সমস্ত ব্রাহ্মণরা বসে আছে, দিস ইজ হাইলি ব্রাহ্মণিক টেন্ডেন্সি, যে একজন মহিলাকে সেখানে বসিয়ে দেওয়া। কৃষ্ণ বললেন, এই একটা মহিলাকে বসিয়ে দেওয়া হয়েছে? বলছেন আর কোন মহিলা ছিল? সুমারি তুমি বললাম পুরুষ মানুষ তো ছিল। তাহলে পুরুষ মানুষ কাকে বসাবে? তাহলে তিন জায়গায় আছে দিদি, তিন জায়গায় আছে যে পুরুষ মানুষটাকেও বসিয়ে দিচ্ছেন, একই কথা বলছেন, তোমার মুন্ডু খসে পড়বে, তুমি বসে পাও। এর কথার উত্তর হয় ব্রহ্মতত্ত্ব অত সোজা জিনিস না, যাজ্ঞবল্ক্য বলছে। এই যে লেগে গেল না, আর কোনো কিছু হলো না, থিসিস শেষ। লাস্টে উনি বলেন, ওকে আর কি জিজ্ঞাসা করবো, আমার ছাত্র ছিল, আমি জানি কতটুকু জানে না জানে, ওকে আর আমার নতুন করে পরীক্ষা করা। ওকে থ্যাংকস, চলে এলাম। এই হচ্ছে স্ট্যান্ডার্ড দুজন ছিল, তারা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলেন। কিন্তু সেই ফেমিনিস্ট ভাবনা সত্ত্বেও সুকুমারীর সঙ্গে আমার তর্ক হতো, কিন্তু কোথাও কোথাও তাকে মানতে হতো। আর আমি হারলে পরে উনি যদি জিততেনও, আমি বলতাম হার মেনেছি, জিতেছে, তোমার জয় তো আমারই জয়। হ্যাঁ, এই বলে শেষ করতো। কিন্তু সেটা উনি ভালোভাবে নিতেন, বুঝতেন যে উনি পারলেন, এরকম ঘটনা ঘটেছে। সেখানে আমি একবার এই কথাটায় বলেছিলাম যে মেয়েরা নাকি কথাই বলা যাবে। আমি বেশ, তো একটা শ্লোক শুনুন তাহলে। ওই শ্লোকটা আপনি কতবার পড়েছেন সেটা দেখুন। এটা একটা মেয়ের লেখা, এটা একটা স্ত্রীলোকের লেখা। 9th সেঞ্চুরিতে শিলা ভট্টারিকা বলছেন এই শ্লোকটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু, অত্যন্ত খারাপ ধরনের শ্লোক। যদি বলা যায় যে মেয়েদের যে ভাবনা চিন্তা কি প্রকাশ হচ্ছে, সেখানে তিনি বলছেন যে, শ্লোকটা শোনাই, শ্লোকটাতে বলছেন, এবং এই যে শ্লোকটা একজন মহিলা কবি লিখেছেন যার নাম হচ্ছে শিলা ভট্টারিকা, অত্যন্ত পণ্ডিত এবং অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন, যার জন্য ভট্টারিকা মানে রাজার মেয়ে সন্দেহ হতো। সেই ভদ্র মহিলা লিখছেন এই কবিতাটা, এবং তিনি নিশ্চয়ই এমন কথাই লিখছেন যাতে তার নিজের কথা বলতে পারে। কোন পুরুষ মানুষের সংক্রমণ এখানে ঘটে। তিনি লিখছেন, ইয়া কৌমার সৈবহি বরা স্থায়ব চৈত্র ক্ষপা স্তে চন্মীলিত মালতি সুরভয়া প্রৌঢ়া কদম্বানিলা সা চৈবাস্মি তথাপি চৌর্য সুরত ব্যাপার লীলা বিধৌ রেবারোধসি পেতসি তরুতলে চেতস কৌমার, যিনি আমার যৌবন সন্ধিতে আমার কুমারিত্ব হরণ করছে, আমার সেই বর স্বামী উপস্থিত আছে, এইখানে উপস্থিত আছে। যা কৌমার হর স্থায়ীব চৈত্র ক্ষমা,
সেই চৈত্রের রজক যারা দেখার জায়গায় বন্যা বইয়ে দিচ্ছে। চৈত্র তো শুধুমাত্র চৈত্র নয়, চৈত্র মানে হচ্ছে আমরা ছোটবেলায় যখন বসন্তে বেছে দিতাম, ফাল্গুন চৈত্র এই 2 মাস লইয়া বসন্তকাল এই লিখতাম, বুঝতে পেরেছেন? চৈত্র বললে শুধু চৈত্র বোঝায়, স্থায়ী বা চৈত্রাক্ষপ সেই বসন্তের ভাও আছে। যেমন আমার স্বামী বর উপস্থিত হয়েছেন, বর কথাটা স্বামী না বললে বর কেন বলল? দেখুন, আমি তো ক্লাস নিতে বসেছি, বর মানে হচ্ছে, বর মানে শুধু মানে বর মানে বরের বিয়ে হচ্ছে বর আর কনে, সংস্কৃতে বর মানে চাওয়া, বর মানে হচ্ছে চাওয়া, ধাতুটা বর ধাতু মানে হচ্ছে চাওয়া। আপনারা যেটা বলেন না যে ঠাকুর বর দিলে, তাই না? বঙ্কিমচন্দ্র অ্যালিটারেশন করে লিখেছে যে পূজা শেষে কুমারী বললেন ঠাকুর আমাকে একটি মনের মতো বর দিন। তাহলে এই যে ঠাকুর একটু মনের মতো বর দিন, এগুলো দুটো অর্থ আছে, হয় আমাকে মনের মতো একটা বর দিন, না হলে মনের মতো একটা জাস্ট গিভ মি আ ফুল তো হতে পারে। বর মানে হচ্ছে চাওয়া, এবং একটা লাইনই আছে, বিখ্যাত লাইন, আপনারা জানেন তার শেষটুকু, কন্যা বরায়াতি রূপ, মেয়েরা চায় তার যে স্বামী হবে দেখতে শুনতে ভালো, মাতা বিদ্যা, মা চিরকাল জান যে তার যে যার সঙ্গে তার মেয়ের বিয়ে তার জন্য টাকা পয়সা, কারণ আমি এমন কোন মা দেখিনি যিনি বলেননি আমার যিনি বলেননি যে তোমার ঘরে থাকতে থাকতে আমার হার মাস এক হয়ে গেছে, হ্যাঁ, কানে কিছু নেই, এর মধ্যে সংসার চাও। এটা শুনে শুনেই আমি বড় হয়েছি। ফলত এই যে হার মাস জ্বালানো যে বরটা, সে যেন অন্তত তার মেয়ের বরটা ভালো হয়, সে কি চায়? মাতা বিত্তম পিতা যশা, পিতা আছে আমার জামাই হবে, তার নাম ডাক থাকে, সবাই তাকে চিনবে এক ডাকে, হ্যাঁ এই হচ্ছে জামাই, হ্যাঁ, তা না হলে জামাই না। কন্যা বরায়াতি রূপ, মাতা বিত্তম পিতা যশা, বান্ধবা, বান্ধব মানে বন্ধু ভাববেন না, বান্ধব মানে আত্মীয় স্বজন, সংস্কৃতে বান্ধব মানে আত্মীয় স্বজন। বান্ধবা তুলে নিচ্ছে, যত আত্মীয় স্বজন আছে, ওর সঙ্গে একটা বামুনের ঘরে বামুনের বিয়ে হয়েছে তো, নাকি অন্যের নিয়ে এসছে, অমুক করেছে, প্রেম করে বিয়ে করেছে, গেলেই শুনতে পাবে, হ্যাঁ, বর কিন্তু বামুন নয়, অমুক তমুক বলতে আরম্ভ করবে। তার মানে বান্ধবা কি চাইছে? খাওয়া দাওয়া করবেন, ঢেকুর তুলবেন, সমালোচনা করতে করতে বাড়ি যাবেন, এই হচ্ছে আত্মীয় এবং স্বজন, তাই তো? তাহলে একমাত্র আপনারা, আমি কিন্তু এটাই, এই যে সমালোচনা করতে করতে পারেন, তারা কুল চায়, ছেলে মেয়ের ঠিক কুলে বিয়ে হলো, আর মিষ্টান্ন বিতরণী চালা, এটা আপনারা সকলে জানেন, সমস্ত শ্লোকটা পুরো বলে দিবেন, তাদের জ্ঞাতা আছে, তাই না? ক্লাস নিচ্ছি তো প্রায়, তাই না? এখন এই জায়গায় দাঁড়িয়ে ইয়া কৌমারহর সয়বহি পড়া, আসি বড় উপস্থিত আছে, যিনি আমার কুমারিত্ব, একটা বিশেষণ নয়, যিনি যৌবন সন্ধিতে আমার কুমারিত্ব হরণ করেছিলেন, সেই বর উপস্থিত। মহিলা লিখছেন কিন্তু, তাই না? কথা লিখছেন কি কথাগুলো, যিনি যৌবন সন্ধিতে আমার কুমারিত্ব হরণ করেছিলেন, এই কথাটা ভদ্র কথা লিখছেন। আর এই যে লাইনটা, এই যে কবিতাটা, অলঙ্কার শাস্ত্রে এবং রসশাস্ত্রের এমন কোন বই নেই যেখানে এইটা উদাহরণ দেওয়া হয়নি, রসধ্বনির উদাহরণ বলা হচ্ছে, ইয়া কুমার চৈত্রাক্ষপ, চৈতের রজনী, তাই না? কোথায় আমি, কোথায় তুমি, চৈত দেখা সেই, কেঁদে ফিরে যায় যে চৈত তোমার দেখা নেই, এইরকম চৈত, তার রাত্রিগুলো আছে, রাত্রিগুলো আছে,
এই জন্য নিয়মিত মালতী সুরভরা, সেই মালতী ফুলের গন্ধ যা এখন প্রৌঢ় কদম্ব, অর্থাৎ বর্ষা তো চলে গেছে, কদম ফুলগুলো বুড়ো হয়ে গেছে, তাই না? সেই প্রৌঢ় কদম্বের ওপর দিয়ে মালতী ফুলের গন্ধ মিশ্রিত হয়ে ভেসে আসছে, এখনো আছে, এখন ঠিক সেই রকম আছে। সঞ্চয়ী বা আসি, আমিও সেই আমি আছি। তথা এই তথাপি কথাটার মধ্যে সমস্ত হাহাকারটা আছে। তথাপি চৌর্য সুরতা ব্যাপার লীলাবিধ, চুরি করে যে তার সঙ্গে দেখা হতো, ও বাধা দিচ্ছে, সেটা সমস্ত ফেলে দিয়ে যে তার সঙ্গে দেখা হতো কোথায়? রেবার ভাসি প্রিয়তসী তরু তলে, সেই রেবার তীরে বেতসী তরু, বেতসী তরু এক ধরনের গাছ যেগুলো খুব নমনীয় লতা হয়, বেশ ঘিঞ্জি হয়, সেই জায়গায় যে তোমার সঙ্গে চুরি করে দেখা হতো, আমার শুধু তার জন্য মন। কবিতা মহিলা কি প্রকাশ করছে, অর্থাৎ কিনা এখন যে সুরত, অর্থাৎ সেক্সুয়ালিটি বলতে পারেন এর মধ্যে আছে। সুরত মানে তো খুব ভালো কথা নয়, রতি তার মধ্যে আছে। তো সেই জায়গাটা, সেই রতিভাব মিশ্র যে ভালোবাসা, সেটা এখন সবই আছে, কিন্তু ভালো লাগছে না, কারণ এখন সব এই বিবাহিত জীবনে সবটাই তার ঘষ্টে গেছে। সে ভাবছে সেই সময়টা যদি ফিরে পেতাম। এই শ্লোক যিনি লিখছেন, তিনি কেমন লিখছেন? তিনি একজন মহিলা, আমি কি বলতে পারি তিনি তার যে সেক্সুয়ালিটি বা তার নিজস্ব সেই ধরনের ভাবনা বলতে পারছেন না? পারছেন। এইখানে এই সাহিত্য সৃষ্টির জায়গায় আমার নিজের ধারণা যেভাবে লেখক এবং এরা যেভাবে তাদের ভাবনা চিন্তা করেছে, তারা কিভাবে, আমি না বেশ কিছু পাঠ নিয়েছি, আমি আমরা যদি যদি রবীন্দ্রনাথকেই ধরি প্রত্যুদাহরণ হিসেবে, অর্থাৎ উদাহরণ নয়, রবীন্দ্রনাথ ইজ এ কাউন্টার এক্সাম্পল। আমার সঙ্গে অনেকবার দেখা হতো, যাকে বন্ধু হিসেবে মিস করি আমি, ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আমার খুব সম্পর্কটা ভালো ছিল। ইনফ্যাক্ট প্রতিদিনই আমি যে লিখি এখনো পর্যন্ত, সেটা ঋতুপর্ণ ঘোষ চালু করে গেছে, এখনো লিখতে পারছি। অর্থাৎ সেই 10 সাল থেকে এখনো লিখে যাচ্ছে। মাইট বি দ্য লংগেস্ট সিরিজ রাইটার অন মহাভারত। এই যে ঋতুপর্ণ, এনার মতো লেখাপড়া লোকও খুব জানা লোক আমি খুব কম দেখেছি। শিক্ষিত ডাইরেক্টরদের মধ্যে যারা ডাইরেক্টর, সত্যজিৎ রায়ের পরে যদি কারো নাম করতে হয়, ঋতুপর্ণ। এনিহাউ, ঋতুপর্ণর বক্তব্য ছিল যে রবীন্দ্রনাথ না, আমার কাছে খুব মহিলা কবি বলে মনে হয়। কিন্তু উনি কোন পুরুষ কবি, মেয়েদের উনি এত বোঝেন। আর ঋতুপর্ণকে তো বোঝেন, ঋতুর মধ্যে যতখানি পুরুষ ছিল তার মধ্যে অনেক একটা মেয়ের আবাস ছিল বোধহয় অনেক বেশি। ফলে মেয়েরা কেমন করে কথা বলবে, কেমন করে জানবে, কেমন করে বুঝবে, সেটা বোধহয় ও বেশি বুঝতে পারত, বলেই হয়তো বলেছে যে রবীন্দ্রনাথের মতো এরকম মহিলা কবি আর একটাও হয় না। মহিলা কবি চিন্তা হয়, যার জন্য আমি রবীন্দ্রনাথকে কাউন্টার এক্সাম্পল হিসেবে মনে করি, যে মেয়েদের ভাষা কাকে বলে তা পুরুষ মানুষ রবীন্দ্রনাথ তার লেখা থেকে বোধহয় সবচেয়ে বেশি পাওয়া যায়। আমি আর একটা মহিলা, তিনি হচ্ছেন ইভলিন। ইভলিনকে আমি খুব পছন্দ করি। ইভলিন ইভলিন স্যালোরা নাম। তিনি বই লিখেছেন উইমেন ইন না, এবং বইটাতে যে সমস্ত লোকের কথা উল্লেখ করেছেন তাদের কথা বলেই তিনি গ্রন্থ শেষ করছেন। বলছেন যে 8 centuries of feminine writing, এই যে মেয়েদের লেখা, সেখানে একটা অদ্ভুত ধরনের কথা আছে।
বলছেন যে দেখো, in French literature, the passionate cries of women in love have come from men. পুরুষরাই মেয়েদের কথা সবচেয়ে ভালো। The names of Frederick, আমরা জানি না এই কথা পড়েছে। The names of Frederick, Berenice, Madame de Marsot, Madame de Ravenna, Emma Bovary, আর এই যে মহিলা ক্যারেক্টার বিভিন্ন উপন্যাসের মধ্যে আলাদা আলাদা এই যে মহিলা ক্যারেক্টার, এরা তাদের একাত্মক করে দিচ্ছেন কার সঙ্গে? এরা হচ্ছেন রেসিভ, অর্থাৎ কিনা দাঁড়ায় যে ফেডরে আর জন রেসিভ একই। ফেডরে কিন্তু তার বইয়ের নায়িকা, ফেডরে হচ্ছে মানে সে নায়িকা হচ্ছে এরকম যে একটা সময়ে তার বর থেরেসিস তিনি দূরে চলে গেছেন, বহু দূরে আসেন না। ইন হিজ অ্যাবসেন্স ওই বরের পূর্ব বিবাহিত একজন ছেলে, অনেক পূর্বে বিবাহিত একজন পুরুষ ছেলে, তারই ছেলে, অর্থাৎ তিনি বলা যায় স্টেপসন, ওই তার বরের তার সঙ্গে প্রেম হচ্ছে। বুঝতে পেরেছেন? এই জায়গা নিয়েই কিন্তু তার উপন্যাসটা যিনি লিখছেন তার নাম হচ্ছে জন রেসিভ, আর উপন্যাসের নায়িকা ফেডরে। তিনি বলছেন ওই সময় যে প্যাশনেট ক্রাইজ অফ উইমেন, এতে বোঝা যায় যে এই যে ফেডরে আসলে তিনি কিন্তু যা রেসিভ, তার মানে যা রেসিভ কতটা সুন্দরভাবে একজন মহিলার ভাবনা প্রকাশ করেছে। এর মধ্যে ব্যালজাককে আপনারা চিনবেন, স্টেন্ডালকে আপনারা চিনবেন, স্টেন্ডাল খুবই নাম করা, বামপন্থী ভাবনা তার মধ্যে ছিল। আর গুস্তাভ ফ্লবেয়ারের লেখা আপনারা কেউ পড়েছেন কিনা জানি না, কারা পড়েছেন এখানে বলতে পারেন? কেউ পড়েছেন গুস্তাভ ফ্লবেয়ারের মাদাম বোভার? ও এখনো যদি পারেন পড়বেন, বইটা ব্যান্ড হয়ে গেছিল। এবং গুস্তাভ ফ্লবেয়ার হচ্ছেন সেই লোক যিনি কিন্তু মপাসার গুরু। মপাসা আমরা যা ছোট গল্প করে বিখ্যাত ছোট গল্প, তার গুরু হচ্ছেন গুস্তাভ ফ্লবেয়ার। এবং গুস্তাভ ফ্লবেয়ার মানে হচ্ছে সেই এলিট সম্প্রদায় যেখানে লুই মাস্টারি করার হতো। গুস্তাভ ফ্লবেয়ারের মানে যে সাঙ্গপাঙ্গ, তিনি ফ্রান্সে কতগুলো সালও ছিল, সালও ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। জন স্টুয়ার্ট মিলকে তার বাবা বলেছিলেন যে গো টু সাল ইন ফ্রান্স, তার তোমার বিদ্যে সম্পূর্ণ হয়। তাহলে এই যে আড্ডা অন্য মহা পণ্ডিতের আড্ডা, সেগুলো মেনটেন করতেন কারা? ও লুই দ্য 14 যে স্ত্রী ছিলেন মারি আতোনায়, তার মতো যে সুন্দরী মহিলা, তিনি তার যে সালো, সেখানে কারা? এইসব গুস্তাভ ফ্লবেয়ার, এই সমস্ত লোক। এবং গুস্তাভ ফ্লবেয়ারের কাছে মপাসার মা এই সালোতে এসেছেন, এসে বলেছিলেন যে আমার ছেলেটাকে একটু শর্ট স্টোরি লেখা শিখিয়ে দাও, এইসব বলেছিলেন। এসব আমার সব বিষ্ণু বন্দ্যোপাধ্যায় কাছ থেকে শোনা এবং তার লেখার মধ্যে পেয়েছি। যাই হোক, এনি হাও, এই যে গুস্তাভ ফ্লবেয়ার, তার মাদাম বোভারি একটা যৌন ইত্যাদি সর্বস্ব বলা যায়, তার শেষ পর্যন্ত তার যৌনতার ভাবনা বিপর্যস্ত হয়েছে বলা যায়, সেই কথাগুলো লিখেছেন গুস্তাভ। তার বই ব্যান্ড হয়েছে। ইভলিন লিখছেন মাদাম বোভারি, তিনি নিজে এক জায়গায় লিখছেন মাদাম বোভারি ইজ মি। তিনি লিখছেন মাদাম বোভারি ইজ মি, তার মানে কি? একজন পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও সে মেয়েদের কথা সেটা মিথ্যা।
এই কোন স্তরের কতটা কবি তার উপরে নির্ভর করে যে একজন আরেকজন হয়ে যাও। এই একাত্মতা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, আমি একটা বস্তিবাসিনীর কথা লিখছি, যতক্ষণ না পর্যন্ত আমি তার মধ্যে নিজেকে প্রবেশ করাচ্ছি, আমি যদি সেটা না হয়ে যাই, যার জন্য সমরেশ বসুর ছোট গল্পগুলো সেই মাধ্যমে খাটে, এমনি এমনি সমরেশ বসু নাম করেন, তাই না? সেটা তাকে হয়ে যেতে একাত্মতা না হওয়া পর্যন্ত। আবার তার সঙ্গে যিনি লেখক হন, তার সঙ্গে কিংবা যিনি নাট্যকার হন, তিনি কিংবা যিনি অ্যাক্টর হন, তিনি কি করেন? তিনি তার সঙ্গে মেশেনও আবার মেশেন, তাই না? যার জন্য মানে এর অভ্যাস ছিল, মানে আমাদের যিনি প্রসিদ্ধ নাট্যকার যিনি ফ্রেক্ট, তার অভ্যাস ছিল মাঝে মাঝে জনগণের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, এটা তার অভ্যাস ছিল। এটা মানে ওটা হয়ে যাওয়ার দরকার, তা না হলে সেরকম পুরুষ অনেক আছে। রবীন্দ্রনাথ বোধহয় তার মধ্যে প্রধান যিনি এই জায়গায় পৌঁছতে পারেন। আমার মনে হয় ছেড়ে দিয়েছে, এই তো অরুণ চলেই গেল। না না, তুমি যাও, তোমার তাহলে সত্যি ছেড়ে কি হতো, তাহলে হয়তো আমি পরের করতাম। আসলে আমার যেটা হচ্ছে বলবার ইচ্ছে ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে টাইম ইজ অলরেডি ওয়েনিং। আমার নিজের ক্ষেত্রে বারবার মনে হয় যে যে প্রভেদকামী অর্থাৎ ছেলে আর মেয়ের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি করতে হবে, যেটাকে আমরা এখন অন্যান্য অনেকেই ওক কালচার বলছেন, যে এটা ঠিক হচ্ছে না। এবং আমার মনে হয় যে এখন কিন্তু সেই কালচারটাও আস্তে আস্তে কমের দিকে যাচ্ছে, যেটা মাঝখানে ভীষণ উগ্রতা লাভ করেছিল। ইউনিভার্সিটি জেন্ডার স্টাডিজ, অমুক সব ডিপার্টমেন্ট খুলে গেল একটা একটা করে, হ্যাঁ, উইমেন স্টাডিজ, জেন্ডার স্টাডিজ করে দেবে, শত শত বিচিত্র রচনা সব দেখা আরম্ভ হবে, সেগুলোর মধ্যে পাণ্ডিত্য যতই, কিন্তু ওনারা শেষ পর্যন্ত যে জায়গায় জয় হল, সেখানে মুশকিলটা হয়ে যাবে যে এই মিস্টার অ্যান্ড মিসেস চলবে, এটা তো ঘটনা, মিস চলবে না, তারপর সোজা এম এস এরকম আমরা মেনে নিচ্ছি কিছু, তাই না? চেয়ারম্যান বলা যাবে না, চেয়ারপারসন বলবে না, ঠিক আছে, মেনে নিয়েছি। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে এই লেখক এবং এরা বলেন যে হি সি, কি হবে? বলছেন যে প্যারেন্ট নাম্বার ওয়ান, প্যারেন্ট নাম্বার টু, ভুল করেছেন উনি, বলা উচিত ছিল প্যারেন্ট নাম্বার ওয়ান, তিনি গর্ভবতী, তিনি সন্তানের জন্ম দেন, তারই প্যারেন্ট নাম্বার ওয়ান হওয়া উচিত ছিল। কিন্তু এখানে তো আমার থেকেও খারাপ হচ্ছে, হ্যাঁ, তাই না? প্যারেন্ট নাম্বার, এবং কথায় কথায় বলতে হবে যে মা বাবা এসব নাম চলবে, বলতে হবে বার্থিং প্যারেন্টস, মা হচ্ছেন বার্থিং প্যারেন্টস, তিনি যেহেতু সন্তানের জন্ম দিন, তাদের মম, মা, এসব শব্দ চলবে। বার্থিং প্যারেন্টস, মা বলে দেওয়ার মধ্যেই আমাদের যৌনতা প্রকাশ। আমি মাঝে মাঝে ভাবি যে আমার কালিমাকে যদি বার্থিং গডেস হিসেবে রাখা হতো, কি অবস্থা হতো, আর কি অবস্থা হতো রামপ্রসাদের এবং রামকৃষ্ণ দেবের, হ্যাঁ, যে বার্থিং বার্থিং গডেস, হ্যাঁ, এ কি বলতেন রামকৃষ্ণ দেব, কি ভাষায় কথা বলতেন আমি জানি, মা মা করে তার জীবন কেটে গেল। রামপ্রসাদ, হ্যাঁ, শ্যামা মা ওড়াচ্ছে ঘুড়ি,
এইসব বলে টলে তার অবস্থা তো এই যে ডিভাইন স্ট্রিপার তার মধ্যে আবার ন্যাংটো, হ্যাঁ, তার মধ্যে যদি এই কবিতাও আসে যে ন্যাংটা মায়ের ন্যাংটা ছেলে, এরম বললে তো মহৎ কথা। ওদের কাছে তো কোনো ভদ্রতার জায়গায় থাকবে না। এটাই আমি ভাবি মাঝে মাঝে, এইসব জায়গায় ওদের সিভিলাইজেশনাল যে কালচার, আমাদের 5,000 বছর আগে রাশিয়া, চায়না, ইজিপ্ট, 5,000 বছরের আগের সভ্যতা, এইসব জায়গায় এই শব্দগুলোর মধ্যে যাদের ফার্স্ট লিটারেচার হয়েছে, তাদের এইসব শব্দ দিয়ে কি বলানো যাবে? এবং একটা, আমি ওই অনেক কথা বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট কথাটা বলে দিই যে লাস্টলি 2021 সাল, 21শে অক্টোবর 2021 সাল, 2021 সাল, সেখানে হালদাই, আমি অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি, তো দিস ইজ ইম্পর্টেন্ট, আপনার শোনার দরকার। যে ভদ্রলোক বলছে, তার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন, হ্যাঁ, তার নাম শুনে থাকবেন, তিনি তো এখন বিশ্ববিখ্যাত হয়ে আছেন, তাই না? ভ্লাদিমির পুতিন তার হালদাই গ্লোবাল শেক আপ ইন দ্য 20th সেঞ্চুরি বলে একটা সেমিনার হয়েছিল। সেই সেমিনারে স্যার আয়োজন করেছিলেন যারা, হালদাই ডিসকাশন ক্লাব, এটা জেনারেলি অতীতে হয়, সেইখানে হয়েছিল। সেখানে ভ্লাদিমির পুতিন চেয়ার করছিলেন, চেয়ারম্যানের ভাষণ, অর্থাৎ ভাষণ, সেটা তার মধ্যে তিনি একটা জায়গা বলছেন, আমি এই কোর্সটা শোনাই, যেটা আমার মনে হয় বলছেন, zealots of these new approaches even go so far as to want to abolish these concepts altogether. Anyone who dares mention that men and women actually exist, which is a biological fact. কিন্তু এই লাইনটা এইরকম যে who dares mention that men and women actually exist, which is a biological fact, এরপরে ক্রিয়াপদটা হচ্ছে risk being ostracized. Parent number 1 and parent number 2 are being parent instead of mother and human milk replacing breast milk. আমার ছোটবেলায় আমার কাকার একজন কাকার স্ত্রী মা, তিনি তার ছেলে, তাকে একজন ভাবতেন তার বুকে দুধ দিয়ে মানুষ করে, আগে শেষ পর্যন্ত আমার কাকা প্রিয়। তিনি এত স্নেহশীল ছিলেন সমস্ত দিকে যে আমরা সবাই তাকে দুধুমা বলে ডাকতাম, অর্থাৎ তিনি দুধ দিয়ে বড় করেছেন। আপনি এটা কি প্রসেস? Okay, breast milk, because it might upset the people who are unsure about their own gender. Because it might upset people who are unsure about their own gender. মেয়ে যদি মেয়ে হিসেবে একেবারেই সচেতন না থাকে, তাহলেই বোধ হয় এই শব্দগুলো ব্যবহার করা যায়। I repeat, this is nothing new. In the 1920s, the so-called Soviet culture traders, culture traders, also invented some news, যাতে বেশ ভালো নিউজ হয়, believing they were creating a new consciousness and changing values that way. And as I have already said, it made such a mess, it still makes one shudder at times. রাশিয়াতেও এই চেষ্টা করেছিল সিভিলাইজেশনাল কালচার।
not to mention some truly monstrous things when children are taught from an early age that a boy can easily become a girl. এটা ঋতুপর্ণর চেষ্টা করেছে, অনন্ত কারাগার খেয়েছে আমার কাছে, এবং আমাকে যারা বলে যে ঋতুপর্ণ মারা গেল দুঃখ হচ্ছে, আমি তাদের বলেছি ও মারা যাবার পর ওর পেছনে দুটো লাথি মারা হচ্ছে। এইভাবে এরকম একটা কৃতি মানুষ সে নিজেকে যে এইভাবে ধ্বংস করেছে, বহু বারণ করা হচ্ছে, শুনি কঠিন স্বীকার করছে। From an early age, a boy can easily become a girl and vice versa. That is, the teachers actually impose on them a choice we all supposedly have. ভেতরে পুরুষ মানুষের ভেতরেও তো অনেক মেয়েরা থাকে, না হলে কেমন করে ওই রকম আমাকে যখন বলেছিল না রবীন্দ্রনাথ হচ্ছেন মহিলা কবি, আমি বলেছিলাম যে কেন এ ব্যাপারে প্রাগ্রসর পুরুষ হচ্ছেন আমাদের চৈতন্য মহাপ্রভু। তিনি সারা জীবন কৃষ্ণ কোথা কৃষ্ণ পড়ে গেলেন, এবং কিরকম চিরং শ্যামল সুন্দর মহিষী কাঠিন্য মালম্বতা, আমার সঙ্গে সারা জীবন ধরে কষ্টকর ব্যবহার করে আমার প্রতি কঠিন হয়েছে। চেত জনমনি জনমনি প্রণয়িতা হাস্যমনি হাস্য, প্রভু সারা জীবন জন্ম জন্ম ধরে আমি দাসী হয়ে থাকি। কেন? আস্পৃশ্য পাদরতাং পিনষ্টমা, আস্পৃশ্য আমাকে আলিঙ্গন করুন অথবা আমাকে পায়ে ডোলেই মেরে ফেলুন। পাদরতাং, এই কথা বলার পরে তিনি বলছেন যথা তথা বা বিদধাতু লম্পট। লম্পট ঈশ্বরে বলছেন সুদাসী যথা তথা বা বিদধাতু লম্পট। সেই লম্পট আমার চাই, সেই লম্পট আমার এই সবচেয়ে বেশি। এই যে ব্যাপারটা প্রত্যেক পুরুষ মানুষের মধ্যেও কিন্তু একটা মিল থাকে, এবং প্রত্যেক রমণীর মধ্যে কাজেই ভ্লাদিমির পুতিন কিন্তু একেবারে বলেছে সে যারা করেছেন, that is the teachers actually impose on them a choice we all supposedly have. They do so while shattering the parents out of the process and forcing the child to make decisions that can upend their entire life. They do not even bother to consult with child psychologists. Is a child at this age even capable of making a decision of this kind? Calling a spade, this charges a crime against humanity. And it is being done in the name and under the banner of progress. আমি ভাষাটা পুরুষের ভাষা আর মেয়েদের ভাষা, মানুষের